হ্যালো এভরিওয়ান, শুরু করছি উপন্যাস দি সাইলেন্ট ম্যানর, লেখিকা ডায়না ইমরোজ লাকি, ভয়েস বাই আরবি, পর্ব 24। দুপুরের রোদ এখন একটু নরম হয়ে এসেছে। আকাশ জুড়ে হালকা ছায়া, মেঘ নয়, যেন সোনালি ধুলোর মতো উষ্ণ আলো। নদীর ঘাটে নৌকাটা আগে থেকে বাঁধা ছিল, একটাই নৌকা, কাঠের শরীরের যুগের ছাপ, তবুও শক্তপোক্ত। মাঝির শরীরে যুগের ছাপ, তবুও শক্তপোক্ত। ফার্দিনা সবার আগে এসে পাটাতনের উপর দাঁড়িয়ে নৌকার দিকে তাকালো। অথই জলের বুক জুড়ে ক্ষীণ ঢেউ, দূরে দুটো শাপলা ভাসছে, নীরব স্থির। মনে হলো এ জল যেন সব জানে, সুফিয়ান কোথায় আছে, কোন বাতাসে তার নাম ভেসে এসেছে। আজমাত উঠল কিছুটা তাড়াহুড়ো করে, হাতে ছোট ব্যাগ। চলো, সময় নষ্ট না করে। তার গলায় উদ্বিগ্ন স্পষ্ট। ঝিলমিল পেছন থেকে নৌকায় উঠতে উঠতে বলল, সিন্ধুতলি গ্রামে নদীর ওই পার দিয়ে গেলে পথ ছোট, কিন্তু জলের স্রোত আজ একটু বেশি। সাবধানে যাও মাঝি। নদীওয়ালা রামুটে হাসি হেসে দাঁড়িয়েছিল। ভয় পেয়েন না, এই নদীর পথ আমার হাতের তালুর মতো চিনি। তার কথায় আশ্বাস পেলেও ফার্দিনার বুকের ভিতর ভয় কমল না। মনে হচ্ছিল নদীর প্রতিটি ঢেউ যেন তাকে আরেকটা প্রশ্ন ছুড়ে দিচ্ছে। সুফিয়ান সত্যি ওদিকে আছে তো? নৌকা ছাড়তেই কাঠের গা ঘেঁষে জলের শব্দ উঠল চড় করে। প্রথমে ধীরে ধীরে চলল নৌকা, তারপর বাতাসের তালে গতি বাড়ল। নদীর দুধারের দৃশ্য চোখের সামনে পাল্টে যাচ্ছে। কচু ক্ষেতের মাথায় ঝুলে থাকা সাদা বক, দূরে নিস্তব্ধ বাঁশঝাড়, কোথাও মাঝে মাঝে ধোঁয়া উড়ে আসছে মাটির চূড়া থেকে। পথটুকু কত সাধারণ, অথচ আজ যেন অসাধারণ, অদ্ভুত ভারী লাগছে ফারদিনার কাছে। ফারদিনা চোখ বুজে অনুভব করলো নদীর ঢেউ, জল, কাদামাটি, আর দূরে গাছের ভেজা সুবাস। মনে পড়লো সুফিয়ানের পাশে বসা দিনগুলো, তার হাসি। আবার নদীর মতোই বয়ে এলো এক চাপা আর্তনাদ। এতদিন সে ফিরল না কেন? ফারদিনার চোখে জল। ঝিলমিল আলতো করে তার কাঁধে হাত রাখলো। কিছু হইব না ফারদিনা, সিন্ধুতলের মানুষ ভালো, শুনেছিলাম। যদিও এখানে থাকে, কেউ না কেউ নিশ্চয়ই দেখেছে, তার খোঁজ পামো। আজমাত বলল, আমরাও তাকে খুঁজব। ঝিলমিল বলল, গ্রামটা অনেকটা দূর, আজ এমনিতেও ফেরা হইব বলে মনে হয় না। না জানি সর্দার আমাকেও না পাইয়া কি করে। নৌকা তখন নদীর মাঝ বরাবর পৌঁছে গেছে। স্রোত আরও চঞ্চল, ঢেউ একটু বড়, দা পেতে দিক সামলাচ্ছে। আকাশে জোড়া চিল ঘুরছে, তাদের ডানার ছায়া কখনো জলের গা ছুঁয়ে যাচ্ছে। দূরে পশ্চিম দিগন্তে আলোর রং বদলাতে শুরু করেছে, হলুদ থেকে সোনালি, তারপর কমলা। কুয়াশা নেমে যাবে। যাত্রাপথে সবাই চুপচাপ, শুধু বাতাসের শো শো শব্দ আর দায়ের তাল ঠোকাঠুকি। তবুও নৌকার নীরবতা যেন এক ধরনের অভিজ্ঞতার মতো। যাই হোক, যাই সামনে অপেক্ষা করে থাকুক তারা আজ থামবে না। ফারদিনা থামবে না, অন্যরা যা করুক। দীর্ঘ সময়ের পর তারা সিন্ধুতলি গ্রামের সন্ধান পেল যেন। দূর থেকে সিন্ধুতলি গ্রামের প্রথম চারা গাছের রেখা যখন দিগন্তে ফুটে উঠল, ফারদিনার বুকটা হঠাৎ ধুকপুক করল। অজানা গ্রামের দিকে ভেসে আসা এই পথ, হয়তো ঠিক এই নদী পথই তাকে সুফিয়ানের কাছে নিয়ে যাবে। নৌকা এগিয়ে চলল স্রোতের বুক চিরে, আশা আর শঙ্কা দুটোই সঙ্গী করে। ফারদিনা মাঝিকে জিজ্ঞেস করলো, মাঝি, ওই একটা গ্রাম দেখা যাচ্ছে, ওইটা বুঝি সিন্ধুতলি? হ, তবে আমাদের ঘুইরা যাইতে হইব, আরও কিছুক্ষণ সময় লাগবো। কিন্তু আপনারা এই গ্রামে কেন আইছেন? এই গ্রামে তো কেউ আহে না। ফারদিনা কোনো জবাব দিল না। সে নিজেই সিন্ধুতলি গ্রাম সম্পর্কে কিছু জানে না, শুধু এক বার্তার জন্য অজানা পথ পাড়ি দেওয়া। তারপর তারা পৌঁছে যায় সিন্ধুতলি গ্রাম। ফারদিনা নৌকা থেকে আগে নামলো। নামতে গিয়ে শাড়ির আঁচলটা নৌকার দাঁড়ের সাথে বেঁধে গেল। ফারদিনা দাঁড়িয়ে যায়। আজমাত আঁচলটা বাধা থেকে সরিয়ে দিল। এরপর সে নামলো। ঝিলমিল বলল, কোথাও যাওয়ার আগে পেছন থেকে বাধা পড়লে অমঙ্গল হয়। আজমান বলল, তোমরা এসব পাও কোথাও? আমি এসবে বিশ্বাস করি না, বলে মাঝিকে ওনার পাওনা বুঝিয়ে দিল। তারা হাঁটা শুরু করলো। এই পথ সবুজ শ্যামলের পথ নয়, মনে হচ্ছে মরুভূমির দেশ। চারিদিকে উঁচু উঁচু ইট, রঙের পাহাড়, সবুজের কোনো দেখা নেই, শুধু
পথে শুধু বালি, বালিতে অশ্ববের পায়ের ছাপ, একাধিক অশ্ববের পায়ের ছাপ। বেশ কিছু দূরে ঢাল দেখা যাচ্ছে। ঢাল পাড়িয়ে গেলে সবুজের দেখা মিলবে বলে তারা ধারণা করল। সন্ধ্যা নামছে ধীরে ধীরে ধরণীতে। ফারদিনার পা ব্যথা হয়ে গেছে, তবুও থামছে না। অন্যদিকে সে তার গ্রাম ছেড়ে দূর গ্রামে চলে এসেছে সুফিয়ানকে খুঁজতে। জানতে পারলে তার ভাইয়েরা হয়তো তাকে এলোপাথারি ছুরির আঘাতে মেরে ফেলবে, সে নিশ্চিত। কিন্তু তার এই মুহূর্তে উদ্দেশ্য একটাই, সুফিয়ানকে খুঁজে বের করা। কিছু দূরে গিয়ে চোখে পড়ল লণ্ঠনের আলো, মশালের আলো। কুড়ে ঘর থেকে শুরু করে অনেক ঘর, ঘরগুলো ছাড়িয়ে একটা জমিদার বাড়ি। দূর থেকে যতটুকু বোঝা যাচ্ছে বাড়িটিতে কোনো অনুষ্ঠান হচ্ছে। গ্রামবাসীরা কাউকে দেখার জন্য ভিড় করে রেখেছে। সেরকম কিছু শব্দ ভেসে আসছে। শুনছি অনেক রূপসী, একবার দেখতে পারি কি না দেখি। আশেপাশের ভিড় থেকে শব্দগুলো ভেসে আসছে। আজমাত বলল, চলো আমরাও দেখার চেষ্টা করি। এরপর তারা ভিড় অতিক্রম করে জমিদার বাড়ির মূল ফটকের সামনে একটু জায়গা পেয়ে উঁকি মারলো দেখার জন্য। ফারদিনা দুজন অনুচরের ফাঁক দিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। বাড়িটির জাঁকজমট আয়োজনের ভিড়ে একজন উজ্জ্বল শ্যামবর্ণের সুদর্শন পুরুষ বেরিয়ে এলো। যুবকটির চোখে পড়ার মতো তার রাজকীয় সাজ নিয়ে উপস্থিত হলো সবার সামনে। তার পরনে ছিল পান্না সবুজ রঙের মূলবেরি সিল্কের লম্বা আঙ্গুরখা, যার গলা ও কিনারা জুড়ে সোনালি জড়ি আর সূক্ষ্ম কারুকাজ ঝলমল করছে। আঙ্গুরখার নিচে পরা দুধসাদা সিল্কের চুড়িদার পায়ের সাথে নিখুঁতভাবে মিশে গেছে, তার সৌন্দর্য আরও বাড়িয়ে দিচ্ছে। ডান কাঁধে রয়েছে একই রঙের দোপাট্টা, যার সোনালি বর্ডার আলোর পরে চিকচিক করে উঠছে। মাথায় বাঁধা গেরোয়া পাগড়ির সামনে ছোট রত্নখচিত পিল, লাল পাথরের সেই ঝিলিক তার সৌরভ ছড়ানো উপস্থিতিকে আরও রাজকীয় করে তুলল। গলায় মুক্তা ও পান্নার মিশ্রণে তৈরি ভারী রাজমালা, হাতে সোনার খোদাই করা বালা আর আঙুলে বড় সবুজ পাথরের আংটি তার আভিজাত্যের পরিচয় দিচ্ছে যেন। পায়ে নাগরা জুতা, যার সোনালি নকশা উৎসবের আলোয় ঝিকমিক করছে। পুরো সাজে সে যেন জমিদারির ঐশ্বর্যের এক জীবন্ত প্রতিচ্ছবি। এত ভিড়েও যাকে একবার দেখলে দ্বিতীয়বার আর কেউ চোখ ফেরাতে চাইছে না। ফারদিনা যুবকটির মুখটি পরিষ্কারভাবে দেখার আগেই একজন অনুচারী এসে তার ফাঁকা জায়গাটা দখল করে নিল। একজনের ধাক্কায় ফারদিনা সরে গেল একপাশে। আজমাত তাকে হাত ধরে আগের জায়গায় নিয়ে আসলো। এরপর কোনোভাবে উকিঝুঁকি মেরে দেখার চেষ্টা করতেই যুবকটিকে দেখতে পেল। তাদের সামনে রাজকীয়ভাবে উপস্থিত সুফিয়ান ধীর পায়ে সামনে আসার পর তার সামনে দাসীদের ভিড় থেকে বেরিয়ে এলো এক সুন্দরী নারী, যার সৌন্দর্যে যেন গোটা বাড়িটি ঝলমলিয়ে উঠছে। তার আচরণে প্রকাশ পায় সেও একজন জমিদার কন্যা। সুফিয়ান তার দিকে হাত বাড়িয়ে দিলেও সে তার হাতে হাত রেখে বলল, এতদিন পর তোমার আসার সময় হলো বুঝি? পাশ থেকে একজন বলল, হয়তো তার উদ্দেশ্য সফল। সুফিয়ান রাখাল নয়, একজন জমিদার। সত্যটা চোখের সামনে উদ্ঘাটন হওয়ার পর ঠিক সেই মুহূর্তে ফারদিনার শরীরটা থমকে যায়। তার চোখ দুটো বিস্ময়ে বড় হয়ে উঠল, যেন অজানা কাউকে প্রথমবার দেখছে। চোখের মনে কেঁপে ওঠে দপদপ করে। দৃশ্যটি ধীরে ধীরে নিস্পন্দন আর কঠিন হয়ে গেল। চোখের পলকে ফাঁকা জমে ওঠা আর্দ্রতা প্রথমে বাষ্পের মতো, পরে চিকচিকে জলের দাগে পরিণত হলো। সে চোখ সরাতে চাইল, কিন্তু পারছে না। চাহনি যেন আটকে যাচ্ছে অবিশ্বাসের কীটে। ঠোঁট দুটো কেঁপে উঠছে, যেন কিছু বলতে চাইছে, কিন্তু শব্দ বের হচ্ছে না। ঠোঁটের কোণে এক অদ্ভুত শক্ত হয়ে থাকা দাগ, যেখানে রাগ, ব্যথা আর হতভম্বতা একসাথে মিলেমিশে জমাট বেঁধেছে। ফারদিনার বুকটা ধীরে ধীরে ওঠানামা করছে, শ্বাস ভারী হয়ে আসছে। মনে হয় যেন বুকের ভেতরটা কেউ মুঠি করে চেপে ধরেছে। হৃদযন্ত্রের প্রতিটি ধকধক শব্দ স্পষ্ট অনুভব করতে পারছে। একটা ধাক্কা, তারপর আরও একটা ধাক্কা, সবটাই তীব্র আঘাতের মতো লাগছে। দুটো হাত অজান্তে মুঠো হয়ে যায়, পাতলা আঙুলগুলো কাঁপতে থাকে মৃদু কম্পনে। খেয়াল করলে দেখা যাবে তার কাঁধ সামান্য ঝুঁকে গেছে, যেন ভিতরকার আঘাতটা সামলে রাখার চেষ্টা করছে। ফারদিনা আর চোখের জল জোর করে আটকে রাখতে পারল না। জল বেয়ে গড়িয়ে ভিজে
গলায় নেমে আসে, জল বেয়ে গাল ভিজে গলায় নেমে আসে। মনের ভেতরে তখন গভীর এক ঝড়, বিশ্বাস ভাঙার যন্ত্রণা, নিজেকে বোকা ভাবার তীব্র লজ্জা, আর দূরত্ব তৈরির হঠাৎ দূরত্ব তৈরির হিম শীতল শূন্যতা। তার মুখে কোনো চিৎকার নেই, রাগের উচ্ছ্বাস নেই, কিন্তু চোখের নীরব কষ্টটাই সবচেয়ে ভয়ঙ্কর। সেই চোখে আছে এমন এক মলিন ব্যথা, যা শুধু ভুলে যাওয়া নয়, সুফিয়ানের প্রতি গভীর বিশ্বাস ভেঙে যাওয়ার ব্যথা। সুফিয়ান তাকে ঠকিয়েছে, তাকে একদম ভেঙে চুরমার করে দিয়েছে। ঝিলমিল এবং আজমাত নিজেদের মধ্যে চোখের আলাপে আতঙ্ক প্রকাশ করে কথা বলল। তারাও রীতিমতো নির্বাক হয়ে গেছে। ঝিলমিল ফারদিনাকে নিয়ে ভিড় থেকে বেরিয়ে নীরব শূন্য স্থানে চলে গেল। সেখানে শুধু বালুর উপর ফারদিনা বসে পড়ে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। তার কান্নার শব্দ আজ প্রকৃতি শুনছে, সুফিয়ান শুনছে না। ঝিলমিল সান্ত্বনা দিয়ে বলল, আগেই কইছিলাম তারা বিশ্বাস করিস না, আজ বুঝলি তো, যা হওয়ার হইছে, অহন কান্দিস না, চল ফিরা যাই। ফারদিনা শুধু কেঁদে যাচ্ছে, কিছু বলছে না। আজমাত ফারদিনার সামনে হাঁটু গেড়ে বসে বলল, আমিও সুফিয়ানের আসল রূপ দেখে অবাক হয়ে যাচ্ছি, কিন্তু এখানে কি হচ্ছে কিছুই আমরা জানি না। দাঁড়াও, আমি একজনকে জিজ্ঞাসা করি। বলে দাঁড়ালো। কাকে জিজ্ঞেস করবে ভেবে আশেপাশে তাকাতেই একজন বৃদ্ধা মহিলাকে পেল। এদিকেই আসছে। আজমাত তাকে জিজ্ঞেস করছে, আচ্ছা চাচি, এখানে কিসের উৎসব হচ্ছে? আজমাত ভুলে উৎসব বলে ফেললো অনুষ্ঠানকে। বৃদ্ধা কাঁপা কাঁপা গলায় বলল, উৎসব না, বিয়া হইতেছে, বিয়ার অনুষ্ঠান। দূর থেকে দেখেই ফারদিনার শরীরটা যেন হড়কে উঠছিল। ঝিলমিল ফারদিনাকে ধরে উঠালো। তারা রওনা করেছে ফেরার পথে। ফারদিনা হাঁটতে পারছে না, হাঁটার গতি থেমে গেছে মুহূর্তেই। চোখ দুটো বিস্ময়ে বড় হয়ে উঠল। তারপর ধীরে ধীরে সংকুচিত হলো ব্যথা। তার দৃষ্টি কাঁপতে লাগলো, যেন চোখের ভেতরে কোথাও ভেঙে যাচ্ছে কিছু। ঠোঁট দুটো কাঁপছে, বলতে চাওয়া কিছু বলতে পারছে না। বুকের ভেতরটা ধুকপুক করে উঠছে অস্থিরতায়। সেই শব্দ যেন কানে কানে বাজছে। এটা কি সত্যি? বারবার প্রতিধ্বনিত হচ্ছে সুফিয়ানের বলা কথাগুলো। বোকা মেয়ে, তোমাকে দুঃখ দেওয়ার কথা কখনো ভাবতে পারি না, তোমার সাথে প্রতারণা করার কথা কখনো ভাবতে পারি না। কাজে যাচ্ছি, 2 দিন পর ফিরে আসবো। তোমার জন্য বিয়ের বেনারসি আনতে যাচ্ছি, বিয়ের জন্য তৈরি থেকো। ফিরে এসেই তোমাকে বিয়ে করব। গলার কাছে কেমন যেন একটা শক্ত কীট, শ্বাস আটকে আসছে, বুক ভারী হয়ে যাচ্ছে। মনের গভীর থেকে ধীরে ধীরে উঠছে এক ধরনের অসহায় ব্যথা, একই সাথে শূন্যতা, অবিশ্বাস আর অপমানের মিশ্র অচেনা অনুভূতি। ঝিলমিল থেকে বিশ্বাসের খোঁটা দিচ্ছে, এটা যেন তার প্রাপ্য। তার মুখের রং ফ্যাকাশে হয়ে গেছে, চোখের কোণে জল জমে উঠেছে, কিন্তু পড়ছে না এখন। হাত দুটো শীতল হয়ে গেছে, আঙুল শক্ত হয়ে আছে। মনে হচ্ছে শরীরটা যেন নিজেই ভর নিতে পারছে না, হাঁটার শক্তিটুকু হারিয়ে ফেলেছে। দৃষ্টি স্থির। কিছুক্ষণ আগের সামনে দৃশ্যটা ভেসে আছে চোখের সামনে, অথচ বিশ্বাস করতে এখনো কষ্ট হচ্ছে। চোখে জল জমে থাকা ব্যথা এত গভীর যে মনে হয় কেউ যদি তখন তাকে স্পর্শ করে, সে ভেঙে খণ্ড খণ্ড হয়ে যাবে। ভেতরে হাজারটা শব্দ চিৎকার করছে, কিন্তু বাহিরে নীরবতা। এই নীরবতাই ফারদিনার সবচেয়ে বড় ব্যথা। ফারদিনা শুধু দাঁড়িয়ে থাকলো নদীর তীরে, নৌকার অপেক্ষায়। নৌকা দেখা যাচ্ছে, তীরেই আসছে। চোখ লালচে, ঠোঁট শুকিয়ে গেছে, বুকের ভিতরটা সংকুচিত। মনে হয় কেউ তার হৃদয়ের মাঝখানটা আগলে ধরে টেনে ছিঁড়ে নিচ্ছে ধীরে ধীরে। ফারদিনার তীর্যক আওয়াজে কান্না করতে ইচ্ছা করছে। চোখ দুটো এত পরিমাণে লাল হয়ে আছে, মনে হচ্ছে রক্ত ছিটকে পড়বে এক্ষুনি বুঝি। নৌকা এসেছে। আজমাত আগে আগে উঠে দাঁড়ালো, এরপর উঠল ঝিলমিল। ফারদিনার দিকে হাত বাড়িয়ে দিল ঝিলমিল। ফারদিনা ঘুরে একবার সিন্ধুতলি গ্রামের দিকে শেষবারের মতো তাকালো। আজকে সুফিয়ানকে শেষবারের মতো দেখেছে, আর হয়তো কোনোদিন দেখা পাবে না তার, এটাই স্বাভাবিক। নৌকার মাঝি দাঁড় টানা শুরু করলো। হালকা ঢেউয়ে নৌকা দুলে দুলে চলছে। ফারদিনা অপলক চেয়ে রইল গ্রামটির দিকে। বাঁ হাতের উল্টো পিঠ দিয়ে চোখের জল মুছে লাভ হলো না, পুনরায় গাল ভিজে গেল। রাত শেষ প্রহরের দিকে আলিমনগরে পৌঁছে যায় তারা। আজ ফারদিনা ভয় পেল না। ঘরের বাহিরে
বের হয়েছে বলে আব্বা ভাইয়েরা তাকে মেরে ফেলবে, বকাঝকা করবে, নয়তো বন্দিশালায় বন্দি করে রাখবে। রাখুক, আজ তার কাছে সুফিয়ানের থেকে পাওয়া কষ্টটা সবচেয়ে তীব্র মনে হচ্ছে। ফারদিনা ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ। চাঁদের আলো ধরে তালুকদার বাড়ির মূল ফটকে এসে দাঁড়ায়। ডানদিকে সুফিয়ানের বাড়িটি। ঘুরে সেদিকে একবার তাকালো। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না, তবুও মনে পড়ে তার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত, যা তার শিরায় উপশিরায় গেঁথে আছে। কখনো সে স্মৃতি ভুলতে পারবে বলে সে নিশ্চিত হতে পারল না। চোখ সরিয়ে একবার মাটির দিকে তাকিয়ে চোখের জল মুছে ফেলল। মজিদ মিয়া একটা গাছের আড়ালে বসেছিল, যেন ফারদিনার অপেক্ষায়। ফারদিনাকে দেখে তার কাছে আসে, হাতে তার একটা লণ্ঠন। ফারদিনা সুফিয়ানের খোঁজ পেয়েছে কিনা জিজ্ঞেস করলো। ফারদিনা সিন্ধুতলী গ্রামের সমস্ত ঘটনা মজিদ মিয়াকে বলল। মজিদ মিয়া বলল, আমি জানতাম সুফিয়ান সুবিধার না। ফারদিনা কিছু বলল না। দ্বিতীয়বার সুফিয়ানের বাড়ির দিকে তাকিয়ে দৌড়ে চলে গেল বাড়ির ভিতর। তার ছুটে যাওয়ার ধরন দেখে আশেপাশের সে অনুচারীগণ তাকিয়েছিল। ফারদিনা সোজা চলে যায় তার ঘরে। জীবন্নেসা দেখেছে ফারদিনাকে, কিন্তু সে আপাতত বিষয়টি এড়িয়ে গেল। তিনি প্রতি রাতের শেষ ভোরের দিকে হাঁটতে বের হন। আজ বের হতে ফারদিনার অস্বাভাবিক আচরণ দেখে বিস্মিত হলেও কিছু বলল না, চলে যায় তার গন্তব্যে। ফারদিনা নিজের ঘরের দরজাটা ধপ করে বন্ধ করে দিল। দেয়াল ঘেঁষে ধীরে ধীরে বসে পড়ে। দু হাঁটু ভাঁজ করে মুখ চেপে ধরে কেঁদে উঠল। তার কান্নার শব্দগুলো দেয়ালে দেয়ালে প্রতিধ্বনিত হচ্ছে। নিজের কান্না যেন নিজেরই শুনতে বিরক্ত লাগছে, খুব বিরক্ত। গত 8 দিন ধরে সুফিয়ানের সাথে দেখা নেই, কথা নেই, অথচ সেই মানুষটি বলেছিল, তুমি বিরক্ত না করলে বিরক্ত হই, বিরক্ত করলে বিরক্ত হই না। তোমার বিনা বিরোধীতে বলা প্রতিটা কথাই আমি মনোযোগ দিয়ে শুনি। আমার ভালো লাগে, শান্তি লাগে। একদিন ফারদিনাকে দেখা না পেলে সুফিয়ান সারা রাত অপেক্ষা করেছিল বাড়ির কিনারায়। তারপর ঘরের আলো দেখে প্রাচীর টপকে অবধি দেখেছিল ফারদিনাকে। আজমাত বাড়িতে আছে বলে তার কত চিন্তা হতো, আর আজ কতদিন পার হয়ে গেল তার কথা হয়তো ভুলেই গেছে সুফিয়ান। সুফিয়ানের গতকাল এর রূপ তাই বলে দিয়েছে। সে ফারদিনাকে ছেড়ে আনন্দে আছে, উল্লাসে আছে, মেতে আছে। একদিকে ফারদিনা যেন ঠুকরি ঠুকরি মরছে। ফারদিনার ঘরের দরজা ধাক্কানোর শব্দ আসছে, নিশ্চয়ই ঝিলমিল, নয়তো আজমাত। ফারদিনার ইচ্ছা করছে না কারোর সাথে কথা বলতে, একা থাকতে চাইছে। ওরা হয়তো তাকে বোঝাতে এসেছে। ঝিলমিল হয়তো কথায় কথায় কটু কথা শোনাবে ফারদিনাকে, কাটা ঘায়ে যেন নুনার চিটা দিবে। ফারদিনা এমনটা শুনতে পারবে না। যতই দরজা ধাক্কা সে খুলবে না। এরপর হয়তো খুব বেশি দরকার পড়লে দরজা ভেঙে ফেলবে, তাতেও ফারদিনার আপত্তি নেই। ফারদিনা বেঁচে থেকেও যেন মৃত্যুর স্বাদ পাচ্ছে। আত্মহত্যা করার মতো সাহস তৈরি করার চেষ্টা করছে। সাহস হচ্ছে, আবার কোনো কারণে থেমে যাচ্ছে। নিথর দেহ নিয়ে মেঝেতে শুয়ে আছে ফারদিনা। শুধু নিঃশ্বাস নিচ্ছে, কিন্তু মনে হচ্ছে ভেতরের সত্তাটা আজ মৃত। বাঁশির সুর ভেসে আসছে পশ্চিম দিক থেকে। হঠাৎ ফারদিনার মুখটা উজ্জ্বল হয়ে উঠল। শরীরে শক্তিও যেন ফিরে এসেছে। শোয়া থেকে উঠে বারান্দায় গেল, সুরের দিকে অনুসরণ করে তাকালো। হঠাৎ সুর বন্ধ হয়ে গেল। সে ভুল শুনেছে, হ্যালুসিনেশন হচ্ছে। ফারদিনা আবারও কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে, নাকটা লাল হয়ে গেছে, চুলগুলো উসখুস করছে। সুফিয়ানের ভাবনাগুলো মাথা থেকে বের করতে চাইছে, পারছে না। রাতভর তার সাথে কাটানো মুহূর্তগুলো মস্তিষ্কে নিউরনের মাঝে ভেসে ভেসে উঠছে। সুফিয়ানের বাঁশির সুর তার কানের কাছে ভাসছে। একদিন রাতে সে আর সুফিয়ানের দূরে সমুদ্রে পাড়ি দিতে গিয়েছিল। সেদিন রাতে সুফিয়ানের সাথে একসাথে কতটা সময় কাটিয়েছে। সুফিয়ান নিজের হাতে খাইয়ে দিয়েছে। সেদিন রাতের পরবর্তী মুহূর্তগুলো আর ভাবতে পারল না ফারদিনা। বেশ কিছুক্ষণ ধরে দরজা ধাক্কানোর আওয়াজে ফারদিনা খানিকটা বিরক্ত হলো। নিজেকে না সামলে দরজা খুলে দিল। ঝিলমিল এসেছে। ঝিলমিল ঘরের ভিতরে প্রবেশ করে দরজাটা বন্ধ করে দিল। ওকে দেখে ফারদিনার কষ্টটা যেন আরও বেড়ে গেল। ঝিলমিল ফারদিনাকে শান্ত হয়ে বসতে পড়ল। ফারদিনা যেন ঝিলমিলের নিয়ন্ত্রণে এসেছে। ওর কথা মতো বিছানায় বসলো। ঝিলমিল বলল, আর কাঁদিস না রে, তোরে কাঁদতে দেখলে আমার ভালো লাগে না। ঝিলমিল ব্যাকুল কণ্ঠে নিরুত্তর ভঙ্গিতে বলল, নিজের প্রিয় মানুষটিকে অন্যের সাথে দেখার সৌভাগ্য কখনো কারণ না হোক।
আজ সোমবার সুফিয়ান আলিমনগর ফিরেছে ঠিক 10 দিন পর। তার ঘরের অবস্থা চৌচির হয়ে আছে। ফিরে এসে প্রথমে রাঙার খাবারের ব্যবস্থা করেছে। রাঙা ঘাস খাচ্ছে। সুফিয়ান আরও কিছু ঘাস এনে রাঙাকে দিতে দিতে বলেছে, 2 দিনের কথা বলে 10 দিন পর ফিরেছি। মনে হয় আমার উপর ছোটোখাটো সুনামি আঘাত আনবে। রাঙা হেঁসধ্বনি তুলল। সুফিয়ান ঘেমে গেছে। সকাল সকাল ফিরে সে অনেক কাজ করেছে। সোজা হয়ে দাঁড়িয়ে কোমরটা ঠিক করলো। মাথা থেকে গামছাটা খুলে ফেলল। শরীর থেকে এখন কাদার গন্ধ আসছে। গোসলে যাবে, তার আগে একবার ক্ষেতের দিকে গেল। ধান তোলার সময় আর উপযুক্ত সময়। সুফিয়ান কাঁধের উপর গামছাটা হাতে নিয়ে ঘাড় ঘুরিয়ে তালুকদার বাড়ির দিকে দেখল। এরপর একবার ক্ষেতের দিকে। সোলেমান, বদরু, হাবলু, লালমিয়া খেতে কাজ করছে। সুফিয়ান চোখ সরিয়ে নিল। ওরা পালিয়ে গেছে, আর আসবে না। হয়তো আবার চুরি ডাকাতি শুরু করেছে, নয়তো নিশ্চয়ই এতদিন অনেক চুরি ডাকাতি করে অন্যের হক ছিনিয়ে নিয়েছে। সুফিয়ান ভুল দেখেছে, হ্যালুসিনেশন হয়েছে ভেবে ঘরের দিকে যেতেই পেছন থেকে লাল মিয়ার কণ্ঠ ভেসে আসলো। ভাই রাগ করে আছেন বুঝি? বলে ওরা 4জন দৌড়ে এসে সুফিয়ানের কাছে তার পায়ে পড়ে যায়। সোলেমান বলল, ভুল করেছিলাম সেদিন, আমাদের ক্ষমা করুন। এতদিন আপনার জন্য অনেক অপেক্ষা করেছি, আপনাকে পাই নাই। শুনেছি কোথাও গেছেন। কয়দিন আমরা খেতেই কাজ করেছি, কোনো চুরি ডাকাতি করি নাই। সুফিয়ানের হ্যালুসিনেশন হচ্ছে না, বাস্তবে ওরা আসছে। সুফিয়ান ওদের ধরে উঠালো। মুখে মৃদু হাসি এনে বলল, তোরা সত্যি পরিবর্তন হয়ে গেছিস? হ্যাঁ, আর অন্যায় কাজ করবো না, কথা দিলাম, বলল বদরু। সুফিয়ান বলল, তাহলে আমি হেরে গিয়ে জিতে গেলাম, আর সত্যি খুব আনন্দ হচ্ছে। সোলেমান প্রসঙ্গ পাল্টে বলল, আপনার হবু বউয়ের খবর কি? আপনি চলে যাওয়ার পর তাকে আর দেখি নাই। লাল মিয়া বলল, একদিন দেখেছিলাম 3 দিন আগে, তারপর আর দেখি নাই। সুফিয়ানের মুখের রং পাল্টে গেল হঠাৎ। মাথা নিচু করে বলল, তোরা কাজে লেগে পড়, ততক্ষণে আমি তালুকদার বাড়ি থেকে আসছি। দিঘির জলে রোদের কড়া ঝিলিক পড়ছে। জলের উপর রোদের ঝিলিক পড়ে তার প্রতিফলন সুফিয়ানের মুখে পড়ল। সুফিয়ান একরাশ দীর্ঘশ্বাস ফেলে জলে নেমে পড়ল। গভীর জলে ডুব দিয়ে নিজেকে যেন ধুয়ে মুছে সাফ করে ফেলল। গোসল শেষে উঠে ঘাটে আসলো। গামছা দিয়ে শরীর মুছে ফেলল। তখন মনে হলো কেউ লাল রঙের শাড়ি পরে তার পাশে দাঁড়িয়ে আছে। সুফিয়ান ফারদিনা ভেবে ঘুরে তাকালো। কেউ নেই তার পাশে। ভুল দেখেছে। বারবার হ্যালুসিনেশন হওয়ার বিষয়টি সুফিয়ানকে ভাবাচ্ছে। তার বুকের ভেতর কেমন যেন এক চাপা ব্যথা শুরু হয়েছে, যে ব্যথার কারণ সে নিজেও জানে না। আপাতত জানার চেষ্টা করছে না। তার লক্ষ্য তালুকদার বাড়ি যাওয়া। হ্যালো এভরিওয়ান, আজ এই পর্যন্তই। পরবর্তী পার্ট নিয়ে খুব দ্রুত আসবো আপনাদের মাঝে। এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ।